আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। পৌষের শীতে কাঁপছে উত্তরের জনপদ। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.8 ডিগ্রি। শীতজনিত রোগী বাড়ছে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে। সুনামগঞ্জে শিম ক্ষেত ছেয়ে গেছে ফসলের মাঠে। লাভবান হচ্ছেন কৃষকরা। সরবরাহ হচ্ছে সারা দেশে। এবং জুলাই শহীদ ও আহতদের তহবিল সংগ্রহে অনুষ্ঠিত হল ইকোস অফ রেভলিউশন কনসার্ট। গাইলেন রাহাত ফতে আলী খান। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জনজীবন। সপ্তাহ জুড়ে এই অঞ্চলের জেলাগুলোতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা না থাকলেও পাহাড়ি জেলা রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীত আরও বেড়েছে। এদিকে সাগরের নিম্নচাপের কারণে উপকূলের জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। সাগরের নিম্নচাপের প্রভাবে বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টিতে চরম বিপাকে দিনমজুর ও রিকশা চালকরা। বীজতলা ক্ষতির আশঙ্কা কৃষকদের। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলেছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতার 3-4 গুণ রোগী বেশি আসায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীর চাপ সামলাতে হিমশিম দশা হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। শীত আসার আগে থেকেই তীব্র শীত পড়তে শুরু করেছিল চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমেও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। চুয়াডাঙ্গাতে প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে আর বাবু ঠান্ডা লেগেছে। 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। আস্তে আস্তে অসুস্থতা বেশি দেখে ভোরবেলায় হাসপাতালে নিয়ে আসছে। এটার কারণে বমি পায়খানা হচ্ছে, কমছে না। বমিটা কমেছে কিন্তু বাথরুম কমছে না। বাথরুম কমতে নাকি এখনো সময় লাগবে। নিউমোনিয়া ঠান্ডায় 9 দিন ভর্তি আছে এখানে। এদের মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। শীতজনিত ডায়রিয়া যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি অন্যান্য সময়ের তুলনায়, তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে। এখানে জনবল কিছুটা সংকট থাকায় আমাদের সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবাই পরিশ্রম করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বাচ্চাদের ডায়রিয়া হাত থেকে রক্ষা পেতে হলে তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় খাবার খেতে হবে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, 6 মাসের পর বুকের দুধের সাথে পারিবারিক খাবার শুরু করতে হবে। তাদের হাইজিন মেনটেন করতে হবে, হাত ধুয়ে খাবার অভ্যাস করতে হবে, বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবে। শীতকালে ঠান্ডা জনিত রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আওয়ামী লীগ ছিল বাংলাদেশে ভারতের মনোনীত সরকার। শেখ হাসিনা ভারতে গেলে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করা হয়েছে। সেই কারণেই আজ ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার বিকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সহ অন্যান্যরা। এই 53 বছর স্বাধীনতার ইতিহাসে স্বার্থান্বেষী মহল তারা বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতায় গিয়েছে। এই দেশের টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। জামালপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল সহ আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার রান্দিনা মধ্যবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরজন হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম। জামালপুর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি গ্রামে এখন কেবল শিমের বাগান, যেদিকে চোখ যায় কেবল শিম ক্ষেত। শীতকালীন এই সবজি চাষে লাভবান এখানকার কৃষকরা। সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ব্যাপক আকারে এর চাষাবাদের কারণে এলাকাটি শিম এলাকা হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। সুনামগঞ্জ থেকে জেলা প্রতিনিধি পঙ্কজ দে রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ও ধনপুর ইউনিয়নের প্রায় সব এলাকায় সবুজের সমারোহ। সীমান্ত লাগোয়া এসব গ্রাম থেকে উত্তরের মেঘালয় পাহাড় পর্যন্ত বিস্তৃত এই সবুজ ছাউনি মূলত সিমের বাগান। এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন এই সবজির হয়েছে বাম্পার ফলন। সিলেট দিতেছে, কুমিল্লা দিতেছে, চিটাগাং দিতেছে, ঢাকা দিতেছে, নিমসা দিতেছে, মানে সারা বাংলাদেশে এরা চালু করতেছে। সিম মনোর কম হইলো, এবার মনোর আপনার আমরা এই দামের দিকটা মোটামুটি একটা আগাইছি। কেটে থেকে খালি আমি তুলে দিই পাইকারি জায়গা, পাইকারি থেকে আমরা যদিও এই মৌসুমে সিমের পাইকারি দাম ছিল অনিয়ন্ত্রিত, কখনো কেজি প্রতি 20 থেকে 25 টাকা, আবার কখনো বিক্রি হয়েছে 110 টাকা পর্যন্ত। 100 থেকে 70 পর্যন্ত মানে আমরা চাহিদা পাইছি। বিক্রি ভালো, দাম একটু বেশি আর কি, আপনার খরচও বেশি এবার, কিন্তু দামও বেশি। জেলায় এবছর সিমের আবাদ হয়েছে 1741 হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন 17 মেট্রিক টন। মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে তারা তাদের উৎপাদিত ফসল তারা ন্যায্য মূল্য পায় এবং এই শিম শুধু সুনামগঞ্জ জেলায় না, সুনামগঞ্জ জেলার বাইরেও তারা বিক্রি করে লাভবান হচ্ছে এবং তাদের দেখা দেখি অনেক চাষি সিম চাষে আগ্রহ প্রকাশ করছেন। এবার সিম চাষে লাভবান হলেও সার ও প্রয়োজনীয় উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা চাপের মুখেও জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সত্য সংবাদ প্রচার করায় এটিএন বাংলার প্রশংসা করেছেন জনপ্রিয় কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই কথা বলেন। এ সময় নাগরিক টিভির সিইও টিটো রহমান বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত নির্বাচন এবং নেতা ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় আলোচিত হন কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে। আবু সাইদের যে মৃত্যু বা এই যে মুগ্ধর যে মৃত্যু, এগুলো তো আপনাদের মূলধারার মিডিয়াতেই তো ফুটেজের মাধ্যমে এসেছে এবং আমরা গণ আন্দোলনটা যখন তুঙ্গে ছিল তখনও কিন্তু আমরা এটিএন বাংলার নিউজ বলুন বা অন্য চ্যানেলের নিউজ বলুন, আপনারা কিন্তু সবগুলোই ওই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু আপনারা প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলেছেন। কারণ আমরা তো আসলে আমাদের প্রতিনিধি তো আর এই ঢাকা শহরে ছিল না যারা এই ফুটেজগুলো দিবে, আপনারাই সেই ফুটেজগুলো জোগাড় করেছেন। ডিজিএফআই রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা যা করেছেন অত্যন্ত সাহসিকতার সাথেই করেছেন। আর বিশেষ করে একদম আন্দোলনের শেষের দিকে এসে 5 তারিখে আমি কিন্তু এটিএন বাংলায় নজর রাখছিলাম এবং আপনারা কিন্তু আপনাদের লাইভ যে ব্রডকাস্ট আমি দেখছিলাম যে পুরো আন্দোলনের বিষয়গুলো আপনারা কিন্তু তুলে ধরছিলেন প্রত্যেকটা মুহূর্তে। তো সেজন্য আমি মনে করি যে এটিএন বাংলা তার যে যেটা দেখাবার তারা দেখিয়েছে শত সীমাবদ্ধতা সত্ত্বেও। বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা থাকায় সাধারণ মানুষ এখন প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এখন মূলধারার মিডিয়াতে আপনারা অনেক কিছুই দেখাতে পারছেন, যার জন্য আমাদের যে চাহিদা ছিল দর্শকদের কাছে সেটা কিন্তু এখন অনেক কমে গিয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের থেকে আপনাদেরই দর্শকদের কাছে চাহিদা বেশি থাকবে। এই কারণে যে আপনাদের তো অনেক প্রতিনিধি রয়েছে যাদেরকে আপনারা বিভিন্ন পোলিং সেন্টারে পাঠাতে পারবেন। তো আমরা যারা অনলাইন অ্যাক্টিভিজম করছি আমাদের তো আসলে ওই ধরনের, আপনি জানেন যে ওই ধরনের সুযোগ বা ফ্যাসিলিটি আমাদের নেই যে আমরা প্রতিনিধি প্রতিটি সেন্টারে সেন্টারে পাঠিয়ে নির্বাচন কারচুপি হচ্ছে কিনা এগুলি দেখাতে পারবো, আপনারা পারবেন। এ সময় দীর্ঘ 13 বছর পর দেশে ফেরা নাগরিক টিভির সিইও টিটো রহমান বলেন, পতিত ফেসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ নিয়েছিলেন তারা। আমরা যারা বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, আমরা যারা ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, আমাদের সকলের একমাত্র কাজ হওয়া উচিত
ঐক্যবদ্ধভাবে প্রফেসর ইউনূসকে সহযোগিতা করা, যেন আমরা গণতন্ত্রের পথে যাত্রাটা আমাদের জন্য সুগম হয়। সত্য প্রকাশে সামনের দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও এ সময় আলোচনা করা হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জমকালো আয়োজনে অসাধারণ সব পরিবেশনা হয়ে গেল ইকোস অফ রেভলিউশন কনসার্ট। রাজধানী আরবি স্টেডিয়ামে স্পিরিট অফ জুলাই আয়োজিত কনসার্টটি শনিবার বিকেলে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। এতে সঙ্গীত পরিবেশন করেন পাকিস্তানি কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া মঞ্চ মাতান বাংলাদেশি ব্যান্ড আর্টসেল, রিক্রুট, সিলসিলা সহ আরও অনেকে। আয়োজকরা জানান, মূলত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের জন্য তহবিল জোগাড় করতে এই আয়োজন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শুরুতেই প্রিয় শিল্পীর মুখে বাংলা কথা শুনে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। এরপর শুরু হয় রাহাত ফতেহ আলী খানের সুরের ঝড়। মেরে রশকে কমর, তুমহে দিল লাগি, মাস্ত ক্যালেন্ডার সহ নিজের গাওয়া জনপ্রিয় সব সিনেমার গান এবং কাওয়ালি পরিবেশন করে সুরের এই জাদুকর মাতোয়ারা করে তোলেন দর্শক শ্রোতাদের। ভাষার দূরত্ব ঘুচিয়ে সুরের সাগরে ডোবান সবাইকে। আর এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে তাকে আমরা সামনাসামনি উপভোগ করতে পারছি। I'm very excited for Rahat Fateh Ali Khan. I just booked the ticket since when I was in Canada. আমি যার জন্য আসছি রাহাত ফতেহ আলী গানের মানে ওর গানটাই শুনতে আসছি। যা যা গান আশা করছি সবগুলো গান গাইছে। এটা যেহেতু জুলাই রেভলিউশনের জন্য এজন্য আরো ভালো লাগতেছে। প্রথমবারের মতো ছেলে শাজমানকে নিয়ে বাংলাদেশের মঞ্চে গাইলেন এই লিভিং লিজেন্ড। মঞ্চে বসে শাহেনশাহে কওয়ালি উস্তাদ নুসরাত ফতেহ আলী খান যেমন দীক্ষা দিতেন, তেমনি ছেলেকেও দীক্ষা দিলেন সুর সম্রাট বাবা। ছেলেও পা ছুঁয়ে আশীর্বাদ নিতে ভুললেন না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মানে বিনা পারিশ্রমিকে গান শুনিয়েছেন বিশ্ববরেণ্য এই শিল্পী। এতে আরো পারফর্ম করেন চিরকুট, আর্টসেল, সিলসিলার মতো জনপ্রিয় সব ব্যান্ড। কনসার্টে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া পাকিস্তানের হাই কমিশনার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন কনসার্টে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন কাটছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগের টানা 4 বারের চ্যাম্পিয়নদের 2-1 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। গত রাতে ভিলা পার্কে বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণ ভাগে পুরনো সিটিকে পাওয়া যায়নি। উল্টো খেলা 16 মিনিটে জন দুরান অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন ভিলা। খেলা 65 মিনিটে মর্গান রজার্স ব্যবধান দ্বিগুণ করেন। আর খেলা শেষে ইনজুরি টাইমে ফিল ডোফেন একটি গোল শোধ করলেও দলে পরাজয় ঠেকাতে পারেননি। এতে সবশেষ 12 ম্যাচে 9টিতেই হারল সিটিজেনরা। এদিকে ক্রিস্টাল প্যালেসকে 5-1 গোলে বড় ব্যবধানে পরাজিত করেছে আর্সেনাল। খেলার শেষ সময়ের গোলে বার্সেলোনাকে 2-1 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে এখন অ্যাটলেটিকো মাদ্রিদ। 2006 সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে দাপট দেখিয়ে খেলার 30 মিনিটে পেদ্রির গোলে লিড দেয় কাতালানরা। বিরতির পর মাঠে ফিরে খেলার 60 মিনিটে ম্যাচে সমতা ফেরেন রড্রিগো ডিপল। ম্যাচটা তখন ড্রয়ের দিকে যাচ্ছিল। 96 মিনিটে ব্যবধান করে দেন বদলি খেলোয়াড় আলেকজান্ডার সরলথ। এই জয়ে 18 ম্যাচে 41 পয়েন্টে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ডিয়েগো সিমিওনের দল। La cartulina empezaría a quedarse solo, pero un árbitro de su veteranía sabe que la y se queda Pedri.
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পৌষের শীতে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 9.8 ডিগ্রি। শীতজনিত রোগী বাড়ছে চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে। সুনামগঞ্জে শিম খেতে ছেয়ে গেছে ফসলের মাঠ, লাভবান হচ্ছেন কৃষকরা, সরবরাহ হচ্ছে সারা দেশে। এবং জুলাই শহীদ ও আহতদের তহবিল সংগ্রহে অনুষ্ঠিত হল ইকোস অফ রেভলিউশন কনসার্ট, গাইলেন রাহাত ফতে আলী খান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।